সবসময় চুপচাপ থেকে শাশুড়িকে তো ভালোই হাতের মধ্যে নিয়ে ফেলেছ। এতদিন লোকের মুখে বউ শাশুড়ির যুদ্ধের কথা শুনে এসেছি, আর আজ নিজের ঘরে অন্য এক রূপ দেখছি। আসলে মেয়েদের পক্ষে সব রূপই সম্ভব। পুরুষের তো কম রূপ নেই, তার মধ্যে থেকে নারীরা দু একটা রূপ বেছে নিলে সমস্যা কি? আজকাল মুখ ফুটেছে দেখছি। ভুল কিছু বলছি না, কথার অনুপাতে উত্তর দিলাম মাত্র। মুন্না হঠাৎই রেগে গেল, চায়ের কাপটা শব্দ করে রেখে বলল, তর্ক একদম পছন্দ করি না, থাকার হলে চুপচাপ থাকতে হবে। আফিয়া অসহায় চোখে তাকিয়ে বলল, কথা তুমি শুরু করলে না আমি শুরু করলাম? মুন্না কিছু না বলে বারান্দায় গিয়ে সিগারেট ধরালো। আজকাল তার যে কি হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। আসলেই তো সে তার জীবনটা এমন হোক কখনোই চায়নি। তাহলে আজ কেন সবকিছু তার জীবনে এত ঝামেলা, এত দোটানা বয়ে বেড়াতে হয়? এখন কত ভাবনা তার মাথায়। মুন্না একটা সিগারেট শেষ হতে না হতেই আরেকটা সিগারেট ধরাচ্ছে। এইভাবে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। আফিয়া সাহস করে আর মুন্নার কাছে আসতে পারল না। মৌসি চৌধুরী বাড়ি থেকে ফ্রেশ হয়ে নিজের বাড়িতে গেল। মুনতাহা বেগম আলু ভর্তা, মসুর ডাল ভর্তা, শুটকি ভর্তা, সিম ভর্তা, টমেটো ভর্তা সহ আরও বেশ কিছু ভর্তার আইটেম করেছেন, সাথে ধোয়া ওঠা গরম ভাত। লুবনাদের বাড়িতে কেউ আর নাস্তাটাও ঠিকভাবে করেনি। ডিনারটা ছোটরা করেছে শুধু। মৌসি মায়ের কাছে কল দিয়ে রান্না করতে বলেছে, বিশেষ করে লানাফের জন্য। ছেলেটা সারাটা পথ কেমন অসহায়ের মতো চুপচাপ বসেছিল। লানাফের মন থেকে যতটা সম্ভব মৌসি ওই সময়টা ভুলিয়ে দেওয়ার জন্য এই বাড়িতে এসেছে। লানাফ ভর্তার অনেক গল্প শুনেছিল মৌসির কাছে, এবং মৌসিকে বলেও ছিল বাংলাদেশ গেলে তাকে ভর্তা ভাত খাওয়াতে হবে। মৌসি সেটা আজকেই খাওয়াবে। খাওয়ার টেবিলে আসার আগ মুহূর্ত পর্যন্ত লানাফের মন খারাপ ছিল। মৌসি যখনই খাওয়ার টেবিলের সামনে নিয়ে এসে লানাফকে দেখতে বলল, লানাফ সেদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। মৌসি একে একে লানাফকে ভর্তাগুলো দেখালো, তারপর বসতে বলল। লানাফ তাসিনকে নিয়ে বসে পড়ল। ধোয়া ওঠা গরম ভাত আর সাথে সাথে এত রকমের ভর্তা। মৌসিও বসে পড়ল। মুনতাহা বেগম প্লেটে ভাত তুলে দিলেন। ভর্তা দেখে নসীন, মাহিম, নিশান সবাই আবার খেতে বসল। লানাফ তো একদম ঝাল খেতে পারে না। একদিকে খেতে খেতে ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছে, অন্যদিকে ঝালের জন্য ছিটপিট করছে, তাও খাওয়া বন্ধ করছে না। তার কাছে এই খাবারগুলো সবচেয়ে সুস্বাদু খাবার বলে মনে হচ্ছে। নাক টানছে, টিস্যু দিয়ে চোখ মুছে নিয়ে আবারও খাচ্ছে। লানাফের চোখের পানি আর নাকের পানি একসাথে দেখে নওশিন শব্দ করে হেসে ফেলল। মৌসি মুখ টিপে হাসছে। এদিকে রাহিলা বেগম চিনির কৌটা নিয়ে লানাফের পাশে দাঁড়িয়ে আছেন। খাওয়া শেষ হতেই মৌসি এটাই আগে প্রয়োজন হবে বলে তার ধারণা। রাত 12:22। লুবনা অস্থিরতায় নিজের ঘরে পায়চারি করছে। দাদুকে কিভাবে মানানো যায় এই ভাবনায় পুরো ঘরময় পায়চারি করছে সে। কিছুক্ষণ আগে লুবনার মা এসে ডেকে গিয়েছেন। লুৎফর মির্জা এখনো ঘরের দরজা খোলেনি। লুবনার মা লুৎফর মির্জার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। লুবনার বাবা অফিসের কাজে ঢাকার বাইরে গিয়েছেন, সেই সব বিষয়ে এখনও তিনি কিছু জানেন না। লুবনার মা লুৎফর মির্জাকে বেশ কয়েকবার ডাকলেন, তিনি কোনো সাড়া শব্দ দিলেন না। লুবনা রুমের বাইরে এসে দেখল দাদুর ঘরের সামনে তার মা দাঁড়িয়ে আছেন। লুবনা এগিয়ে এসে দরজার সামনে দাঁড়ালো। লুবনার মাকে লুবনা রুমে চলে যেতে বলল। তারপর নিজের রুমের আলমারি থেকে বড় চাবির থলেটা নিয়ে এসে লুৎফর মির্জার ঘরের লক খুলল। এই থলেটার মধ্যে পুরো বাড়ির এক্সট্রা চাবি আছে। লুবনা দরজা খুলে ভেতরে ঢুকলো। লুৎফর মির্জা চোখ বন্ধ করে চেয়ারে বসে আছেন। লুবনা গিয়ে ফ্লোরে দাদুর পায়ের কাছে বসলো। লুৎফর মির্জা এখনো চোখ বন্ধ করে বসে আছেন। লুবনা বেশ কয়েকবার দাদু বলে ডাকলো, তিনি কোনো সাড়া শব্দ দিলেন না। লুবনা তার দাদুর পায়ের সাথে কপাল ঠেকিয়ে হু হু করে কেঁদে উঠল। লুবনার চোখের পানি লুৎফর মির্জার পায়ে পড়ছে। লুৎফর মির্জা তাও কিছু বললেন না, মাথাটা ঝুঁকে চুপচাপ বসে রইলেন। লুবনা নাক টেনে বলল, দাদু, লানা খুব ভালো ছেলে। আমি কানাডা থেকে এসে পর্যন্ত ওর সাথে কোনো যোগাযোগ করিনি, কিন্তু ও এতদিন পরেও আমার খোঁজে এই পর্যন্ত চলে এসেছে। লানাফের মা বাবা নেই, ছোট থেকে ওর দিদার কাছেই বড় হয়েছে। লানাফ অমায়িক একজন মানুষ, ঠিক তোমার মতো দাদু। আমি তোমার কথা বাইরে কখনো যাইনি, আজও যাব না। তুমি প্লিজ লানাফকে ফিরিয়ে দিও না। সামনাসামনি বসে লানাফের সাথে কথা বলে দেখো। ওর সাথে কথা বলে যদি তোমার অপছন্দ হয় তাহলে ফিরিয়ে দিও, আমি কিচ্ছু বলবো না। এইভাবে মুখ ফিরিয়ে থেকো না দাদু। আমি জানি ওর সাথে আমি ভালো থাকবো।
তুমি তো আমাকে সব থেকে বেশি ভালোবাসো, তাহলে আজ কেন আমাকেই তুমি সব থেকে বেশি কষ্ট দিচ্ছ বলো আমাকে। লুবনা মাথা ঠেকেই হাউমাউ করে কাঁদছে। লুৎফর মির্জা কাঁপা কাঁপা হাতে লুবনার মাথা স্পর্শ করলেন। লুবনা মুখ তুলে তাকালো। লুৎফর মির্জার চোখে অশ্রু। তিনি নরম স্বরে বললেন, আমি শুধু তোমাদের সুখী দেখতে চাই, আর কিছু না। তোমার ফুপি আমাকে উপেক্ষা করে তোমার ফুপার কাছে চলে গেছে। আল্লাহ রহমতে সে সুখী হয়েছে, কিন্তু লুবনা চোখ মুছে সোজা হয়ে বসলো। লুৎফর মির্জার দিকে তাকিয়ে বলল, কিন্তু কি দাদু? লুৎফর মির্জা বলবে না করেও স্মৃতির পাতাতে ডুব দিলেন। লুৎফর মির্জারা এক ভাই এক বোন ছিলেন। বোনটা ছিল খুব আদরের, আদর করে পাখি বলে ডাকতেন তিনি। লুৎফর মির্জার ইচ্ছে ছিল বিদেশে গিয়ে ডিগ্রি আনবেন, কিন্তু ছোটবেলায় বাবা মারা যাওয়ায় তাকে এই জমিদারি দেখাশোনা করতে হয়েছিল। দেশে পড়াশোনা শেষ করেন তিনি, কিন্তু নিজের দেখার স্বপ্নটা তার আদরের বোন পাখিকে দিয়ে পূরণ করার স্বপ্ন দেখেন তিনি। লুৎফর মির্জার আম্মা রাজি ছিলেন না, কিন্তু পাখির মধ্যে ভীষণ আগ্রহ ছিল। সে আগ্রহকে পুঁজি করেই লুৎফর মির্জা পাখিকে ডেনমার্কে পড়াতে পাঠান। এইদিকে লুৎফর মির্জা পাখির জন্য দেশে একটা ছেলেও দেখে রাখেন। পাখির পড়াশোনা শেষ হলেই এই ছেলের সাথে তিনি বিয়ে দেবেন ভাবেন। ছেলেটাও পাখিকে বেশ পছন্দ করেন। এইভাবেই 3 মাস বছরের পর বছর কেটে গেল। পাখির ফাইনাল পরীক্ষা শেষ হতেই হঠাৎ করে লুৎফর মির্জার আম্মা অসুস্থ হয়ে পড়লেন। মেয়েকে খুব দেখতে চাইতেন তিনি, তাই লুৎফর মির্জা পাখিকে দেশে নিয়ে আসার ব্যবস্থা করলেন। পাখিও চলে আসলো, কিন্তু সেই ভিন দেশে রেখে আসলো তার ভালোবাসার মানুষকে। লুৎফর মির্জার আম্মা একটু সুস্থ হতেই পাখি ডেনমার্কে ফেরার জন্য উতলা হয়ে উঠল। লুৎফর মির্জার ইচ্ছে ছিল পাখি এবার দেশেই কিছু করুক, না হয় বিয়ের কাজটা সম্পূর্ণ করে যাক। লুৎফর মির্জা যেই না বিয়ের কথা বোনকে বললেন, তখনই অদৃশ্য এক সত্য কাহিনী শুনতে হলো তাকে। পাখি তার ভালোবাসার মানুষের ব্যাপারে লুৎফর মির্জাকে জানালো। লুৎফর মির্জা কোনোভাবেই রাজি না। একজন ফরেনারের সঙ্গে বিয়ে দেবেন বোনের, তিনি কল্পনাও করতে পারেন না। বোনকে চোখে চোখে রেখেও কাজের কাজ হলো না। পাখি উড়াল দিল কোনো এক সকালের ফ্লাইটে। সেখানে গিয়ে বিয়ে করে ঘর বাঁধালো ফরেনার এক ছেলের সঙ্গে। বছর খানেক না যেতেই তিনি শুনলেন পাখি আর এই পৃথিবীতে নেই। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। ভালোবেসে একা একা বিয়ে করে নিজের সমস্যার কথা বাড়ির কারোর সাথে শেয়ার করেনি সে। নিজের কষ্ট মনে চেপে রেখে সবচেয়ে বড় অন্যায়টা সেদিন করেছে। লুৎফর মির্জা আরও বলেন, যেদিন পাখি লুকিয়ে চলে যায় সেদিনও সেই বড় অন্যায়টা সে করেনি। দূরে চলে গেলেও জানতাম আমার বোন আছে, কিন্তু একবারে যেদিন পৃথিবীর মায়া ত্যাগ করে হারিয়ে গেল সেদিন বড় অন্যায়টা সে করলো। পৃথিবীর সব মায়া ত্যাগ করে বোনটা নিঃশব্দে পৃথিবী থেকে হারিয়ে গেল। পাখি আমার কথা অমান্য করলো, তোমার ফুপি আমাকে অমান্য করলো, তারপরও তোমার ফুপি সুখী ছিল এটা ভেবে ভিতরে শান্তি পেতাম। শেষ পর্যন্ত তুমি একটা ফরেনারকে বেছে নিলে। লুবনা নিচু স্বরে বলল, দাদু, লানাব খুব ভালো একটা ছেলে। আমি তোমাকে বিদেশে পাঠাতাম না, তোমার মামাদের ভরসাতেই শুধু তোমাকে সেখানে পাঠিয়েছিলাম। আর তার চেয়ে বড় কারণ ছিল তোমাকে ভালো ডক্টর দেখানোর প্রয়োজন ছিল, যেটা ওখানে দেখিয়েছো। তুমি পুরো সুস্থ হয়েছো, তা না হলে কখনোই বিদেশের মাটিতে যেতে দিতাম না। তুমি পাখি বুবুর স্মৃতি মনে করে এত কঠোর হয়েছ দাদু? সেসব কথা থাক। তোমার যদি মনে হয় বিদেশি ছেলেটার সাথেই থাকবা তাহলে থাকতে পারো, শুধু কখনো যেন ভুল করেও ভুল কিছু না হয়। লুবনা কাতর স্বরে বলল, দাদু, তুমি যদি নিজে লানাপের হাতে আমাকে তুলে দাও তাহলেই আমি হাসি মুখে তার কাছে যাব। আর তুমি না মানলে আমি লানাপের কাছে কখনোই যাব না। দূর দেশে তাকে ফেলে তোমার কথা ভেবে যেমন চলতে আসতে পেরেছি, ঠিক এখনও নিজের দেশে বসে তাকে ফিরিয়ে দিতেও পারবো। লুৎফর মির্জার চোখ জোড়া পানিতে চিকচিক করছে। তিনি হাতের উল্টো পিঠে চোখ মুছে লুবনার মাথার হাত রাখলেন, তারপর বললেন, কাল লানাফকে গিয়ে নিয়ে এসো, একসাথে বসে দুপুরে ভাত খাবো।
লুবনার মুখে হাসি ফুটে উঠল। আনন্দে ফ্লোরে বসে দাদুর পা জোড়া শক্ত করে দু হাতে চেপে ধরে ঝরঝর করে কেঁদে ফেললেন। এই অশ্রু সুখের অশ্রু। লুবনা সেভাবেই অনেকক্ষণ বসে রইল। লুবনার মা খাবার নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। লুৎফর মির্জা লুবনার মাকে ভেতরে আসতে বললেন। লুবনার মা ভিতরে এসে খাবারের ট্রেটা রাখলেন। লুৎফর মির্জা হেসে বললেন, আগামীকাল বাড়িতে নতুন জামাই আসছে, সকাল সকাল বাজারে যাব, ডেকে দিও বৌমা। আর তাসফিন মৌসাকেও ডেকে নিও। বাচ্চাগুলো আজ খায়নি মনে হয়, কাল একসাথে বসে পেট পুড়ে খাবে। লুবনার মায়ের মুখেও হাসি ফুটে উঠল। লুবনার চোখে অশ্রু, মুখে তৃপ্তিময় হাসি। এই 3 বছরের মধ্যে আজকের রাতটা তার কাছে সবচেয়ে আনন্দ ঘন একটা রাত, স্বস্তির শ্বাস ফেলার রাত। লুবনা আজ ভীষণ খুশি। তার ইচ্ছে করছে এখনই লানাফকে খবরটা দিতে, কিন্তু কাল গিয়ে সারপ্রাইজ দিবে বলে নিজেকে এখনও সংযত রাখল। আজ বিছানায় শুয়ে তার দু চোখের পাতা নিমিষেই বন্ধ হয়ে এলো। কিছুক্ষণের মধ্যে বহুদিন পর সে গভীর ঘুমে তলিয়ে গেল। তাহসিন আর মৌসি লানাফের সাথে গল্প করে বাড়িতে আসলো। মৌসি রুমে এসে লুবনার সাথে কল দিল, কিন্তু লুবনা কল রিসিভ করলো না। মৌসির চিন্তা হচ্ছিল। লুবনার মায়ের নম্বরে কল দিতে গিয়েও দিল না। অনেকটা রাত হয়েছে, ঘুম থেকে উঠে কল দিবে ভাবল। তাহসিন হাত মুখ ধুয়ে বিছানায় এসে বসলো। মৌসি নিস্তব্ধ হয়ে বসে আছে। মৌসি তাহমিনা চৌধুরীর কাছে শুনেছে লুৎফর মির্জা খুব কঠোর একজন মানুষ। নিজের সিদ্ধান্তকে খুব গুরুত্ব দেন তিনি। লুবনা আর লানাফের যে কি হবে এই চিন্তায় মৌসি চুপচাপ বসে আছে। তাহসিন মৌসির হাত থেকে ফোনটা নিয়ে পাশে রেখে দিল। তারপর মৌসির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মৌসি চিন্তিত মুখে তাহসিনের মাথায় হাত বুলিয়ে দিল। তাহসিন মৌসির দিকে তাকিয়ে বলল, এত চিন্তা কেন করছো? আমি তো আছি নাকি? আর লুবনা বুদ্ধিমতী মেয়ে, এখানে তুমি আমি চিন্তা করে কিচ্ছু হবে না। সময় নিয়ে নানা ভাইয়ের কাছে গিয়ে কথা বলবো। এখন একটু হাসো। মৌসি ঠোঁট জোড়া প্রসারিত করে হাসলো। তাহসিন যতই বলুক চিন্তা করো না, আপনি চিন্তা চলে আসলে কি করবে সে? তাহসিন মৌসির কোলের ওপর মাথা রেখে মাথা তুলে একটু পিছিয়ে গেল। তারপর হাতটা সোজা করে রেখে মৌসিকে ইশারা করলো এখানে মাথা রাখার জন্য। মৌসি 1 সেকেন্ড দেরি না করে হাতের উপরে মাথা রেখে তাহসিনের বক্ষে মিশে গেল। সকালে নাস্তার টেবিলে বসে তিহান হতবাক হয়ে গেল। এত কিছু ঘটে গিয়েছে, সে কিছুই জানে না। লানাফ তাহলে লুবনার খোঁজে এত দূর এসেছে। তিহান মৌসির শোটা পুরোপুরি দেখেছে, কিন্তু লাহাজে লুবনা এটা সে শোনেনি। গতকাল রাতে অনেক দেরি করে ফিরেছে সে। বাইরে থেকেই খেয়ে এসেছিল, একবারে রুমে গিয়ে শুয়ে পড়েছে। তাই ঘটে যাওয়া এত কাহিনী তার সব অজানা ছিল। তিহান রশনির কাছ থেকে শুরু থেকে সব শুনেছে, আর বারবার বিস্ময় নিয়ে তাকাচ্ছে। মৌসি টেবিলে খাবার রাখছে আর মুখ টিপে হাসছে। তাহসিন লানাফকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। সকলে লানাফকে নিয়ে হাঁটতে বের হয়েছিল, একটু ঘুরিয়ে নিয়ে বাড়িতে আসলো। তাহমিনা চৌধুরী রান্নাঘর থেকে বেরিয়ে এসে লানাফকে বসতে বললেন। মৌসিও হেসে চেয়ার ইশারা করে বসতে বলল। তাহসিন লানাফের পাশেই বসলো। তিহান লানাফের সাথে হাই হ্যালো করে পরিচিত হলো। বাড়ির কর্তারা নাস্তা করে বেরিয়ে গিয়েছেন। তিহানের মা রান্নাঘরে লুচি ভাজছেন। মৌসি গরম গরম লুচি নিয়ে আসলো। রশনের মা তরকারি নিয়ে আসলো। তাহমিনা চৌধুরী বাটিতে তরকারি তুলে দিচ্ছেন। মৌসি পাশেই দাঁড়িয়ে আছে। তাহমিনা চৌধুরী তরকারি তুলতে তুলতে মৌসিকেও বসে পড়তে বললেন। মৌসিও চেয়ার টেনে বসলো। তিহান আর রশনি খাওয়া হয়ে গিয়েছে। মৌসির জোড়াজোড়িতে তাহমিনাদের 3 জাকে একই সাথে বসতে হলো। তাহসিনের তারা আছে বলে দ্রুত নাস্তা করে বেরিয়ে গিয়েছে সে। খাওয়া শেষ করে লানাফের সাথে গল্প করেছিল সবাই। গল্পের মধ্যে তিহানের মা চেয়ার ছেড়ে উঠে থালা বাসনগুলো গোছাচ্ছিলেন। সেই সময় লুবনা ভেতরে আসলো। লুবনাকে দেখে তিহানের মা হাসি বিনিময় করে কিছু থালা বাসন রান্নাঘরের দিকে নিয়ে গেলেন। তাহমিনা চৌধুরী লুবনার হাতটা ধরে পাশের চেয়ারে বসালেন। লানাফ লুবনার দিকে তাকিয়ে আছে। লুবনা লানাফের দিকে তাকিয়ে মৃদু হাসলো। তাহমিনা লুবনার দিকে তাকিয়ে বললেন, বাবার শরীর ভালো আছে? সকালে ফোন দিয়েছিলাম, বলল জানাবে গিয়ে। ভালো আছে ফুপি। হ্যাঁ, দাদু আজ সকালে উঠেই বাজারে গিয়েছেন। বাড়ির সবাই ঠিক আছে? আইডিয়া করে বলো তো, ঠিক আছে কি না নেই? তাহমিনা চৌধুরী কিছুক্ষণ ভাবলেন। তিনি এবার কিছু বলতে যাবেন তার আগে মৌসি অ্যানাউন্সমেন্ট করার মতো করে বলল, হেই চৌধুরীবাসীগণ, তোমরা সবাই লুবনা আপু আর লানাফের বিয়ে খাওয়ার জন্য প্রস্তুত হও।
খুব শীঘ্রই তাদের 4 হাত এক হতে যাচ্ছে। এটা লুবনাপুর মুচকি হাসিতেই ধরা দিচ্ছে। লানাফ বোকার মতো চেয়ে আছে, যার অর্থ লানাফ কিছুই বুঝেনি। তারপর মৌসি এবার লানাফের সুবিধার্থে ইংলিশে বলল। ততক্ষণে তাহমিনা চৌধুরী লুবনাকে বলল, হেয়ালি রেখে বল বাড়ির কি অবস্থা। বাবা হাতে আছে বলেই কিছু জিজ্ঞাসা করতে পারিনি। তোর মা কল রিসিভ করছে না। বাড়ির অবস্থা ভালো ফুপি, দাদু রাজি হয়েছেন। মৌসি খুশিতে লুবনার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, অভিনন্দন আপু। এই মুহূর্তে আমার আনন্দে লাফাতে ইচ্ছে করছে, শুধু শ্বশুরবাড়ি বলে লজ্জা লাফাতে পারছি না। তাহমিনা চৌধুরী মৌসির কান মলে দিয়ে বললেন, এটা শাশুড়ির বাড়ি তাই না? শুধু ফাইজলামি। তোর লাফাতে লজ্জা করলে আমাকে বল, তোর সাথে আমিও সঙ্গ দিচ্ছি। তারপর লুবনাকে বললেন, বাবা যে এক রাতের মধ্যে বদলিয়ে ফেলবে অবিশ্বাস একটা ব্যাপার। মৌসি কৌতূহল চেপে রাখতে না পেরে বলল, দাদু এত তাড়াতাড়ি কিভাবে রাজি হলো? তাড়াতাড়ি বলো তো। গতকাল রাতে আমরা ঘুমোতেই পারিনি, সারা রাত ভেবেছি কিভাবে দাদুকে রাজি করানো যায়। লুবনা আফসোস করে বলল, ইস রে, রাতেই তোমাদের জানানো উচিত ছিল আমার। এটুকু চিন্তা না করলে বুঝতাম কিভাবে তোমাদের এত ভালোবাসি। এখনই বেশি সারপ্রাইজ হয়ে গেছি গো। লুবনা মৃদু হাসলো। তাহমিনা চৌধুরী লুবনাকে নাস্তা করার জন্য বললেন। লুবনা বলল, না গো, খাবো না, নাস্তা করে বের হয়েছি। তাহমিনা চৌধুরী উঠে পড়লেন। তিহান অফিসের জন্য তৈরি হয়ে নিচে নামলো। রশনিও ভার্সিটিতে যাবে, তিহান অফিসে যাওয়ার পথে নামিয়ে দেবে, তাই দুই ভাই বোন একই সাথে বের হয়েছে। নিচে এসে লুবনাকে দেখে তিহান স্মিত হাসলো। তারপর মৌসি যখন বলল বিয়ে খাওয়ার জন্য তৈরি হও, তখন তিহান সোফাতেই বসে পড়ল। এখন সে বাকি কাহিনীটুকু শুনে তারপরেই উঠবে। এইদিকে রশনির দেরি হয়ে যাচ্ছে। লুবনা শর্টকাটে গতকাল রাতে দাদুর রাজি হওয়ার বিষয়টা শেয়ার করলো মৌসিদের সাথে। তিহান রশনিও খুশি হয়ে গেল। তিহান আর রশনি বেরিয়ে যেতেই মৌসি লুবনা আর লানাফকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলো। লুবনা শক্ত করে মৌসির হাতটা ধরে আছে। মৌসির করা এই উপকার সে আজীবনেও ভুলবে না। মৌসিকে জড়িয়ে ধরে লুবনা কেঁদে ফেললো। মৌসি স্মিত হেসে লুবনাকে বলল, আমি যদি আগে জানতাম লানাফ যে লাহাকে খুঁজছে সেটা তুমি, তাহলে অনেক আগেই হয়তো তোমাদের দেখা হয়ে যেত। তারপরেও আল্লাহ সঠিক সময়েই তোমাদের মুখোমুখি করেছেন। এই সময়টাই তোমাদের দুজনের জন্য ভালো হতো। সারাটা জীবন দুজনে খুব 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 ভালো থেকো। তোমার জন্য লানাফকে আমি হাউমাউ করে কাঁদতে দেখেছি। বাংলাদেশে আসার জন্য তাকে মরিয়া হতে দেখেছি। ভিসা না পেয়ে ভেঙে পড়ে আবারও ধৈর্য ধরতে দেখেছি। একটা ছেলে কতটা ভালোবাসলে এই পর্যন্ত আসতে পারে, সেটা লানাফ একটা জ্যান্ত উদাহরণ আপু। লানাফকে কখনো কষ্ট দিও না। আর লানাফ লুবনা আপু আর তোমাকে অনেক মিস করেছে, কষ্ট পেয়েছে। তুমি নিজের সবটুকু দিয়ে আপুকে আগলে রেখো। লানাফ মৃদু হেসে আগলে রাখার অভয় দিল। মৌসিকে অসংখ্য ধন্যবাদ জানালো। কিছুক্ষণ বসে মৌসির কাছ থেকে বিদায় নিয়ে লুবনা লানাফকে নিয়ে বের হলো। আর তার আগে মৌসিকে গুছিয়ে থাকতে বলল, যাওয়ার পথে মৌসিদেরই নিয়ে যাবে, বাড়ির বাচ্চাদেরও সঙ্গে নিবে। আফিয়া আপুকেও কল করে যাওয়ার কথা বলতে বলল, কিন্তু আফিয়ার শরীরটা ভালো না বলে যেতে চাইল না। 2-1 দিনের মধ্যে বাড়িতে আসবে জানালো, তাই মৌসি আর জোর করলো না। লুবনা লানাফকে নিয়ে রমনায় গিয়ে বসলো। লুবনার মুখে মাস্ক, মাথায় ওড়না পেঁচানো। চারিপাশে মানুষ লানাফের দিকে তাকিয়ে আছে, কেউ কেউ আবার আর চোখে তাকাচ্ছে। লুবনা বিড়বিড় করে বলল, ইচ্ছে করছে নিজের সেফটি বাদ দিয়ে ওড়না দিয়ে ওর মুখটাই পিছিয়ে রাখি। লানাফ লুবনার দিকে তাকিয়ে আছে। লুবনার চারিপাশের মানুষের তাকানো অগ্রাহ্য করে লানাফের হাত ধরে উঠে দাঁড়ালো। তারপর সামনে হাঁটতে হাঁটতে বলল, এইটাই সেই রমনা পার্ক, তোমাকে ছবি দেখাতাম না? আমি চিনতে পারছি। লুবনা বিস্মিত চোখে লানাফের দিকে তাকালো, তারপর বলল, তুমি বাংলা বলছো? লানাফ আবার ইংরেজিতে বলল, মৌসির থেকে কিছু কিছু শিখেছি, ভালো করে বলতে পারি না। তুমি এইভাবে মুখ ঢেকে আছো কেন? বাংলাদেশে অনেক গরম। অভ্যস্ত। তোমাকে বলতাম না এখানে এসে তুমি থাকতে পারবে না? লানাফ মোহময় দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার সাথে থাকলে আমি সব সহ্য করতে পারবো। মুখটা খোলো না। মুখ খুললে তুমি এখান থেকে পালিয়েও রক্ষা পাবে না। আমার সাথে তোমাকেও আটকে রাখবে। কে আটকিয়ে রাখবে আর কেন?
পরে বলবো। এখানে সুন্দর বাতাস বইছে, বসো একটু। তোমার বাড়িতে যেতে বলছো, দাদু আবার রাগ করবেন না তো? দাদুই যেতে বলেছেন, তোমার সাথে কথা বলবেন। আমাকে মিস করতে লাহা? একটা মুহূর্ত ভুলে থাকতে পারলেই তো আলাদা করে মিস করবো বলো? ভিতরটা পুড়ে যেত আমার, কিন্তু মুখ ফুটে বলতেও পারতাম না। পরিবারে কিছু ঘটনায় নিজেকেই বেশি খেসারত দিতে হয়েছে, তোমাকেই বেশি কষ্ট দিয়েছি। মাঝে মাঝে মনে হতো দৌড়ে চলে যাই, কিন্তু দাদুর মুখের দিকে তাকিয়ে সব ইচ্ছেই চাপা দিয়ে দিতাম। কষ্ট পেও না। তুমি রাজি করিয়ে না ফেললে আমি তোমার দাদুর পা ধরে তোমাকে ভিক্ষা চাইতাম, যেভাবেই হোক তোমাকে আমার করে নিতামই। সারা রাত কত পরিকল্পনা করেছি, সেগুলো শুনলে তুমি হাসবে। তুমি তো জানোই আমি একটু বোকা। তুমি বোকা নও, তুমি কিউট একটা পার্সন, যার দিকে তাকালেই বারবার প্রেম পায়। লানাফ নাকটা উঁচু করে হাসছে, সাথে তার ধূসর চোখ জোড়াও হাসছে, আর সেই হাসি লুবনা এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। রশনি দুটো ক্লাস করে বাড়ি চলে আসলো। মৌসির সাথে নওশিন, রশনি, আখি আর তাহমিনা চৌধুরী যাবেন। মৌসি একটা সালোয়ার কামিজ পরে রেডি হয়ে নিল। তাসির রাতে যাবে জানালো, তাই মৌসিরা মাহিনকে নিয়ে একাই চলে গেল। লুবনা ওই দিক দিয়ে লানাফকে নিয়ে চলে যাবে। তাসিম দুপুরে পুরান ঢাকায় একটা কাজে এসেছিল। কাজ সেরে মির্জা বাড়িতে ঢুকলো। লুৎফর মির্জা তাসিন আর লানাফকে দুপাশে নিয়ে দুপুরে খেতে বসলেন। লুৎফর মির্জা মুখে উৎফুল্ল হাসি, তিনি নিজের হাতে তুলে তুলে তাসিন, মৌসি, লানাফ, লুবনাকে খাওয়ালেন। নওশিন, রোশনি ওদেরও তুলে দিলেন। লানাফের সাথে অনেক গল্প করলেন। গতকাল যে মানুষকে লানাফ দেখেছিল আজ যেন একদম ভিন্ন এক প্রকৃতির মানুষ তার সামনে। লানাফেরও খুব ভালো লাগলো। পুরোটা সময় স্বাচ্ছন্দ্যে কাটলো। তন্নি টিউশনি থেকে বাড়ি ফিরছে। পেছন থেকে একটা গাড়ির হর্ন শুনে পেছনে ফিরে তাকালো সে। তাকিয়ে দেখলো তিহানের গাড়ি। তন্নি তিহানের গাড়ির জানালার দিকে এগিয়ে আসলো। তিহান একটা ফ্লাইং কিস দিয়ে বলল, মিস ইউ। তন্নি মৃদু হেসে বলল, তিহান রিয়েলি? ঠোঁট কামড়ে বলল, অনেকখানি। তন্নি হাসলো। তিহান হাত বাড়িয়ে অনেকগুলো চকলেট দিয়ে বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি চলে যাও, বাড়ি পৌঁছে কল দিচ্ছি। তন্নি মাথা দুলিয়ে বাড়ির দিকে চলে গেল। তিহানও গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে চলে আসলো। রাত 1টা বাজে। আফিয়া দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। মুন্নার হাতে একটা ফুলদানি, ফুলদানিতে রাখা ফুলগুলো ঘরে ছড়িয়ে আছে। আফিয়া দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। মুন্নার চোখ জোড়া ভয়ঙ্কর রকমের লাল হয়ে আছে। আফিয়া ঘর থেকে বেরিয়ে যাওয়ারও পথ পাচ্ছে না। চোখ মুখ খিচে চুপচাপ নিঃশব্দে দাঁড়িয়ে আছে, যেন একটা শব্দ মুখ থেকে বের করলে মুন্নার হাতে থাকা চীনা মাটির ফুলদানিটা তার শরীরে এসে লাগবে। তারপরও নিজেকে শক্ত রেখে আফিয়া বলল, আপনি কি পাগল হয়ে গিয়েছেন? একটা বাইরের মেয়ের জন্য আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? আফিয়ার কথা শেষ না হতেই মুন্না চিৎকার করে বলল, এই বাইরের মেয়েকে? কথাটা বলে ফুলদানিটা দেয়ালে ছুঁড়ে মারল। মোমেনা বেগম আর আফিয়া শ্বশুর দরজার বাইরে থেকে দরজা ধাক্কা দিচ্ছেন। মুন্না সবার উদ্দেশ্যে বলল, আর একবার দরজা ধাক্কালে নিজে মরবো, না হয় তোমাদের আদরের বৌমাকে মারবো বলে দিলাম। ভয়ে তারা আর দরজা ধাক্কালো না। দরজার বাইরে দাঁড়িয়ে শান্ত গলায় ছেলেকে বোঝাতে লাগলেন। সেদিকে মুন্নার খেয়াল নেই। মুন্না ফ্লোরে বসে খাটের সাথে হেলান দিয়ে আফিয়ার উদ্দেশ্যে অসহায় স্বরে বলল, ইচ্ছে করছে নিজেই নিজেকে শেষ করে দিই। চারপাশের এত যন্ত্রণা আর নিতে পারছি না। সে আমাকে ছাড়া বাঁচবে না, তাকেও আমি ভীষণ ভালোবাসি। তাকে ছাড়া কিছু ভাবতে পারছি না। এদিকে তুমিও এই বাড়ি ছেড়ে যাবে না। আমি কি করব বলে দাও আমাকে। মেরে ফেলো, নয়তো শান্তি দাও। আফিয়া চোখ মুছে নিয়ে বলল, আমি চলে গেলেই তুমি শান্তি পাবা, তাই তো? হ্যাঁ পাবো। ভেবে বলো। খুব ভেবেছি, আর কিছু ভাবার নেই। হাত জোর করে বলছি, আমাকে যেভাবেই হোক মুক্তি দাও। তোমার ভাই মন্ত্রী বলে আর তুমি আমার বাবার বন্ধুর মেয়ে বলে আমি জোর করতে পারছি না। তোমার বিবেকে যা বলে তাই করো। আমি আর এত কিছু নিতে পারছি না। একটা মানুষ সব পারে, কিন্তু যার সাথে প্রতিনিয়ত থাকে তার প্রতি ভালোবাসা না থাকলে তার সাথে সারা জীবন কাটিয়ে দেওয়া যায় না। আফিয়া রহস্যের হাসি হাসলো, তারপর মলিন মুখে বলল, জানা ছিল না, জেনে উপকৃত হলাম। ভালোবাসা না থাকলেও জোর করে অনেকেই থাকে, কিন্তু শান্তি জিনিসটা কখনোই পায় না। আমি শান্তিতে থাকতে চাই। তুমি নিশ্চিন্তে থাকো,
আমি চলে যাব। মুন্না সঙ্গে সঙ্গে বলল। কখন যাবা? আফিয়ার চোখে অশ্রু গড়িয়ে পড়ছে। যত চোখ মুছছে তত গাল ভিজে যাচ্ছে। আফিয়া ঢোক গিলে কোনো রকমে বলল, এখনই যাচ্ছি। মুন্না প্রথমে বলল, পৌঁছে দিয়ে আসবো? তারপর ঘড়ি দেখে বলল। কাল ভোরে যেও, এখন অনেকটা রাত হয়েছে। আফিয়া তাও নির্লজ্জ হয়ে বলল, আমি এখানেই থাকি, তুমি চাইলে তাকে বিয়ে করে আলাদা বাসা নিয়ে থাকতে পারো, আমি কিচ্ছু বলবো না। মুন্না এবার চিৎকার করে বলল, আমার সাথে কাহিনী করো। এখনই বললে চলে যাবা, আবার এখনই অন্য কথা বলছো, মিথ্যাবাদী একটা। আফিয়া আবার রেগে উঠে বলল, একটা বাইরের বাজে মেয়ের জন্য আমার সাথে এমন ব্যবহার করছো কেন? মুন্না এবার করজে এসে আফিয়ার গালে পুরো শক্তি দিয়ে থাপ্পড় মারল। আফিয়া কিছুটা দূরে ছিটকে পড়ল। মুন্না আফিয়াকে তুলে আরেকটা থাপ্পড় মারতে যাবে, তখনই তাসিন এসে মুন্নার হাতটা ধরে ফেলল। তাসিন মুন্নার হাতটা ধরে সজোরে ছুঁড়ে ফেলল। মুন্না নিজেও কিছুটা ছিটকে দূরে সরে গেল। তাসিন আফিয়ার হাতটা ধরে নিজের কাছে নিয়ে এক হাতের বাহুতে আগলিয়ে নিল। ভাইকে দেখে আফিয়ার চোখ বেয়ে অনবরত পানি ঝরছে। আঁচল দিয়ে মুখ চেপে ফুপিয়ে কেঁদে ওঠে। আফিয়ার চোখের কোণে আর গালে দাগ বসে গিয়েছে। হাতের কোণের কাছটায় রক্ত জমাট বেঁধে কালশিটে হয়ে আছে। তাসিন বোনের দিকে তাকিয়ে নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। মুন্নার দিকে রুখে যেতেই আফিয়া বাধা দিল। তাসিন করুণ দৃষ্টিতে বোনের দিকে তাকালো। দুপুরে খেতে বসে মৌসির কাছে শুনেছিল আফিয়ার শরীর খারাপ বলে এখানে আসতে পারেনি। পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে বোনদের কথা বারবার মনে পড়ায় তাসিন আফিয়ার শ্বশুর বাড়ি আসে। শরীর বেশি খারাপ হয়েছে কিনা এইটা ভেবে আর চিন্তা হচ্ছিল তার। এই রাস্তা হয়েই যাচ্ছিল বলে সময় জ্ঞান ভুলে বোনের বাড়িতে ঢোকে। কলিং বেল বাজানোর সঙ্গে সঙ্গে মোমেনা বেগম দরজা খুলে দেন। তাসিনকে দেখে তিনি অবাক হন। আফিয়ার রুম থেকে উচ্চস্বরে শব্দ আসছে। তাসিন মোমেনা বেগমের দিকে জিজ্ঞাসা চাহনিতে তাকায়। তিনি আর মুখ বুজে থাকতে পারেন না। তাসিনকে কিছু কাহিনী বলেন তিনি। আফিয়ার শ্বশুর মাথাটা নিচু করে বসে আছেন। তাসিন বেশ কয়েকবার দরজা ধাক্কালো। ভিতর থেকে অতিরিক্ত শব্দ আসছে। তাসিন মোমেনা বেগমের উদ্দেশ্যে বলল, এক্সট্রা চাবি আছে আন্টি? এতক্ষণ এক্সট্রা চাবির কথা মোমেনা বেগম ভুলে বসেছিলেন। তাড়াহুড়ো করে নিজেদের ঘর থেকে এক্সট্রা চাবি এনে দিলেন। তাসিন রুমের লক খুলেই দেখে আফিয়া ফ্লোরে ছিটকে পড়ে আছে। মুন্না আবারও হাত উঁচু করেছে মারার জন্য। এই মুহূর্তে তাসিনের মনে হচ্ছিল মুন্নাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে। বোনের বাড়িতে এসে এমন কিছু দেখবে তাসিন কল্পনাও করেনি। মুন্না চুপচাপ দাঁড়িয়ে আছে। মোমেনা বেগমেরও মাথা নিচু। তাসিন মুন্নার দিকে আর একবারও তাকালো না, শুধু মুন্নার বাবাকে বলল, আপনার ঘরে এসে আমার বোনের এই অবস্থা, একটা বার জানানোর প্রয়োজন মনে করলেন না আপনারা? আমার বোনের দোষ থাকলে আমাদের একটা বার বলে দেখতেন। মোমেনা বেগম মুখে আঁচল চেপে কেঁদে বললেন, আফিয়ার কোনো দোষ নেই বাবা, কপাল করে মেয়ে পেয়েছিলাম। আমি এক অভাগী মা, আমি নিজের সন্তান মানুষ করতে পারিনি। তাসিন আফিয়ার আঘাতগুলো আরেকবার দেখে ছুটে গিয়ে মুন্নার শার্টের কলার চেপে ধরে নাকে মুখে কয়েকটা ঘুষি মারল। আফিয়া তাসিনকে ছাড়িয়ে নিয়ে না মারার অনুরোধ করল, যেন মুন্নার গায়ে আর হাত না দেয়। তাসিন তারপরও চোয়াল শক্ত করে সর্বস্ব শক্তি দিয়ে সজোরে মুন্নার গালে একটা থাপ্পড় মারল। মুন্না ছিটকে পড়ে দেয়ালের সাথে আরো জোরে ধাক্কা খেল। জোরালো একটা শব্দ হলো। তাসিন আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে বোনের হাত ধরে ওই বাড়ি থেকে বেরিয়ে আসলো। মোমেনা বেগম দরজা পর্যন্ত কাঁদতে কাঁদতে এগিয়ে আসলেন। আফিয়া অশ্রু নয়নে শাশুড়ির দিকে পিছু ফিরে কয়েকবার তাকালো। মারিয়া মিমি চুপচাপ দাঁড়িয়ে আছে, তাদের চোখে অশ্রু ঝরছে। আফিয়ারা নিচে নেমে যেতেই মারিয়া ছুটে ভাইয়ের কাছে গেল। মুন্না গুটিসুটি মেরে দেয়ালে হেলান দিয়ে বসে আছে। তাসিন গাড়িতে আফিয়াকে পাশের সিটে বসিয়ে নিয়ে জোরে জোরে শ্বাস ছাড়ল। তার ইচ্ছে করছে সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে। আফিয়া এখনো ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। তাসিন জানালা দিয়ে বাইরে তাকিয়ে হা করে কয়েকবার শ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করল। তারপর ফার্স্ট এড বক্স বের করে আঘাতের জায়গাগুলোতে স্যাভলন লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। তারপর ড্রাইভ করে বাড়ির দিকে রওনা দিল। যাওয়ার পথে আফিয়াকে কান্না করতে নিষেধ করে কি নিয়ে সমস্যা হয়েছে পুরোটা জানতে চাইল। আফিয়া একটু সময় নিয়ে পুরো ঘটনাটা ভাইকে বলল। তাসিনের চোয়াল আরও শক্ত হলো।
তার বোনকে এত কিছু সহ্য করতে হয়েছে ভেবে তার নিজের উপরই ভীষণ রাগ হলো। আফিয়াকে সেদিন দেখে তাসিনের মনের মধ্যে ভালো লাগেনি। ভেবেছিল আফিয়ার সঙ্গে কথা বলবে, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি। এই মুহূর্তে সময় সুযোগ আর নিজের উপর তার অসহ্য রকমের রাগ হলো। আফিয়া জানালার বাইরে তাকিয়ে আছে, মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসবে। তার জীবনে এমন হওয়ার ছিল? সব মেনেই তো সংসার গুছিয়ে নিচ্ছিল সে, তার সাথেই কেন এমন হলো? শতটা অভিযোগ তাকে ছিঁড়ে খাচ্ছে। বুকের ভেতরটা চিনচিনে একটা ব্যথায় ফেটে যাচ্ছে। মুন্নার মুখটা তার চোখে চোখে ভাসছে। সব কিছুর বিনিময়ে সারা জীবন ওই বাড়িতেই আফিয়া থাকতে চেয়েছিল। তার ভিতরের এই কষ্টটা তো কাউকে দেখাতে চায়নি সে। সব মেনেই তো চুপচাপ থেকে যেতে চেয়েছিল। বাড়ির মানুষের সম্মানটা রক্ষা করে ওইভাবেই না হয় কাটিয়ে দিত বাকিটা জীবন। কেউ তার আঙ্গুল তুলে বলতো না এই মেয়েটার স্বামী তাকে ছেড়ে দিয়েছে। আফিয়া মুখে আঁচল চেপে পুরোটা পথ কাঁদতে কাঁদতে আসলো। তাসিন বাড়িতে ঢুকে দেখলো ড্রয়িং রুমের লাইট বন্ধ। অনেকটা রাত হয়েছে, সবাই হয়তো ঘুমিয়েও গিয়েছে। তাসিন ড্রয়িং রুমে লাইট অন করতেই দেখলো তাহমিনা চৌধুরীদের রুমের লাইট অন হলো। মৌসিকেও ঘর থেকে বের হতে দেখা গেল। করিডোর থেকে আফিয়াকে দেখে মৌসি দ্রুত পায়ে নিচে নেমে এলো। তাহমিনা চৌধুরীও নিজেদের রুম থেকে বেরিয়ে করিডোরে দাঁড়িয়ে নিচে তাকালেন। ততক্ষণে মৌসি নিচে চলে এসেছে। তাহমিনা চৌধুরী এত রাতে আফিয়াকে দেখে হাসি মুখে নিচে নেমে আসলেন। নিচে নেমে আফিয়ার কাছাকাছি আসতেই আটকে উঠলেন তিনি। মৌসি আফিয়ার পাশে বসে তাসিনের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। আফিয়া মাথাটা নিচু করে বসে আছে। তাহমিনা চৌধুরী আফিয়ার কাছে এসে কি হয়েছে বলতেই আফিয়ার ডুকরে কেঁদে উঠল। তাহসিন চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। এইদিকে আফিয়া কাঁদছে। তাহমিনা মেয়েকে জড়িয়ে ধরে কি হয়েছে জানতে চাইলেন। ব্যান্ডেজে হাত বুলিয়ে আতকে ওঠা কণ্ঠে বললেন। আস্তে আস্তে বাড়ির সবার ঘুম ভেঙে গিয়েছে। সবাই এখন ড্রয়িং রুমে। আহসানুল চৌধুরী তার বন্ধুর কাছে কল দিতে চাচ্ছিলেন। তাহসিন এখন নিষেধ করল। তারপর সংক্ষেপে পুরো ঘটনা বলল। তাহমিনা চৌধুরী মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। তিহানের মা, রশনির মা সবাই আফিয়াকে ঘিরে বসেছে। কেন এতদিন তাদের কিছু জানায়নি? যেই মেয়েকে ফুলের টোকা পর্যন্ত পরতে দেয়নি তারা, সেই মেয়ের গায়ে হাত তুলেছে। এত কষ্ট সহ্য করতে হয়েছে, এই সব বলে সবাই কষ্ট পাচ্ছেন। আফিয়াকে কান্না করতে নিষেধ করছেন। আফিয়ার চাচারা এখনই ওই বাড়িতে যেতে চাচ্ছিলেন, কিন্তু আফিয়া এই বিষয়ে সবাইকে চুপ থাকতে বলল। সে চায় না দুই পরিবারের মধ্যে বিন্দু মাত্র কথা কাটাকাটি হোক। কেননা এখানে তার শ্বশুর শাশুড়ির কোনো দোষ নেই, তারা খুবই ভালো মনের মানুষ। বরং আফিয়াকে আরও আগলে রাখতেন। যাকে নিয়ে সারা জীবন কাটাবে সেই ভালো না। যে যেভাবে ভালো থাকতে চায় তাকে সেভাবেই ভালো থাকতে দেওয়া উচিত। আফিয়ার চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। বারবার চোখ মুছেও গাল ভিজে যাচ্ছে। চোখে টলমল পানি নিয়ে সবার উদ্দেশ্যে বলল, আমি কারো ভালো থাকা কেড়ে নিতে চাই না, কারো শান্তিও নষ্ট করতে চাই না। আমার শ্বশুর শাশুড়ি যথেষ্ট ভালো মানুষ, তাদের কেউ কিছু বলবে না। ওই বাড়ির সাথে কেউ কথা বলুক, আমি চাই না। কোনো ঝামেলার দরকার নেই। আফিয়া উঠে নিজের ঘরে চলে গেল। তাহমিনা চৌধুরী চোখে অশ্রু নিয়েই তাকিয়ে আছেন। আহসানুল চৌধুরী আফিয়াকে কিছু বলতে যাচ্ছিলেন, তাসিন থামিয়ে দিল। আফিয়ার রুমের দরজা লক করে বাথরুমে ঢুকে ট্যাপ ছেড়ে উম্মাদের মতো কাঁদল। তার পুরো শরীরে যন্ত্রণা, বুকে অশান্তির ঢেউ বয়ে যাচ্ছে। তাসিন উপরে নিজের রুমে চলে আসলো। এখনও তার রাগ কমেনি। সব কিছু তছনছ করে দিতে ইচ্ছে করছে। মুন্নাকে জ্যান্ত পুঁতে ফেললেও হয়তো তার রাগ কমবে না। তার সাহস হয় কিভাবে আফিয়ার গায়ে হাত উঠাবার? তাসিন এইটাই ভেবে পাচ্ছে না। পুরো ঘরময় অস্বাভাবিকভাবে পায়চারি করছে। মশি এসে এক গ্লাস পানি ঢেলে সামনে ধরল। তাসিন পানিটা নিয়ে অল্প একটু পান করল। মশি গ্লাসটা রেখে বলল, শান্ত হও প্লিজ। কিছু ভাবার হলে মাথা ঠান্ডা করে ভাবো। এভাবে রাগ করে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। পরিস্থিতি তো তুমি সামনে থেকে দেখেছো। ঠান্ডা মাথায় কিছু ভেবো, এখন একটু বিশ্রাম নাও। তাসিন অস্থির হয়ে বলল, আমি নিজের চোখে যে দেখেছি, আমি কোনোভাবে শান্ত হতে পারছি না। সবকিছু এলোমেলো করে দিতে ইচ্ছা করছে। এত সাহস কিভাবে হয়? কাপুরুষের মতো বউর গায়ে কেন হাত তুলবে? আমি কিছু ভাবতে পারছি না মৌসি। তাসিন রাগে কাঁপছে। মৌসি এগিয়ে এসে তাসিনকে শক্ত করে জড়িয়ে ধরে নিচু স্বরে বলল, শোনো আমার কথা। রাগ কখনো ভালো কিছু বয়ে আনে না। সব অন্যায়ের প্রতিশোধ নেওয়ার কথা ভাবাটা তো বোকামি হয়, বুঝলে? কিছু জিনিস আল্লাহর নিকটে ছেড়ে দিতে হয়।
সে শান্তি চায়, তাই না? তার শান্তিটা না হয় আল্লাহ তাআলা দিক। এই মানুষগুলোকে অন্তত শাস্তি দিয়ে শিক্ষা দেওয়া যায় না, এদের ছেড়ে দিয়ে শিক্ষা দিতে হয়। এদের শান্তিটা প্রকৃতি দিয়ে দিবে, দেখে নাও না। এত শান্তি পাবে, শান্তি কাকে বলে সেটাই ভুলে যাবে। তুমি শান্ত হও প্লিজ। তুমি রেগে গেলে আমি ভয় পাই। যে কোনো সিদ্ধান্ত আমাদের আফিয়া আপুকে নিয়ে নিতে হবে। এখন আমাদের মাথা গরম করার সময় নয়, আফিয়া আপুর পাশে থাকার সময়। তাহসিন মাথা নাড়ালো। তাহসিন অনেকটা স্বাভাবিক হয়েছে। মৌসি ওইভাবেই জড়িয়ে ধরেই বলল, আজ আমি আফিয়া আপুর সঙ্গে ঘুমাবো। তুমি ফ্রেশ হয়ে শুয়ে পড়ো, আফিয়া আপুকে সঙ্গ দেওয়া প্রয়োজন। তাহসিন মাথা নাড়িয়ে হুঁ বলল। মৌসি আরও কিছুক্ষণ তাহসিনকে বুঝিয়ে শান্ত থাকতে বলে আফিয়ার রুমে এসে নক করলো। আফিয়া বারান্দায় বসেছিল। শব্দ পেয়ে বারান্দা থেকে এসে দরজা খুলে দিল। সেদিন রাতে মৌসি আর আফিয়াকে কিছু জিজ্ঞেস করলো না। আফিয়া নিজ থেকে যা কিছু বলল সেগুলো শুধু শুনল। আধা ঘন্টা পর তাহমিনা ও এসেছিল। মেয়ের কাছেই ঘুমালেন তিনি। আফিয়া সেদিন সারা রাত ঘুমাতে পারল না। সাথে মৌসি আর তাহমিনা চৌধুরীও জেগে রইলেন। মোমেনা বেগম আফিয়ার ফোনে কল দিয়ে খুব কান্নাকাটি করলেন। তাহমিনার সঙ্গেও কথা বলে ক্ষমা চাইলেন। তাহমিনা চৌধুরী মোমেনা বেগমের সাথে তেমন কিছু বললেন না। আফিয়া নিজের শাশুড়ির খুব সুনাম করে সেখানে এই মানুষটাকে অযথা কথা শোনানোর দরকার মনে করলেন না তিনি। এভাবেই দুটো দিন কেটে গেল। আফিয়ার বাবা মুন্নার বাবার সাথে বাইরে বসে এই বিষয়ে কথা বললেন। প্রথম দিকে মুন্নার বাবা এসব জানতেন না, অনেক পরে জেনেছেন। ছেলেকে সাবধানও করেছিলেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। আহসানুল চৌধুরী আফিয়ার কাছেও শুনেছেন তার শ্বশুর শাশুড়ি যথেষ্ট পাশে থেকে ছেলেকে বুঝিয়েছেন, আফিয়াকেও আগলে রেখেছিলেন। তাই বন্ধুর কাছেও চটপাট দেখাতে পারলেন না। বিকালের দিকে মৌসি আফিয়ার রুমে এসে বসলো। আফিয়া মলিন মুখে একটু হেসে বলল, সবাইকে চিন্তায় ফেলে দিলাম, তাই না বলো? তুমি এ সময়ে এসেও এমন সহজভাবে কথা বলছো আপু। খারাপ সময়ে সহজ করে কথা না বলে খারাপ সময়টার মোকাবেলা করব কিভাবে? মাস খানিক পরে এই সময়টার সাথে লড়াই করছি। তাকে বুঝিয়েছি, নিজেকে মানিয়ে নিয়েছি। তারপরও এই দিনটা আমার জীবনে আসারই ছিল। কষ্ট পেও না আপু। আফিয়া দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে আওড়ালো। কষ্টকে তো সেদিনই মাটি চাপা দিয়েছি যেদিন নিজের শখের মানুষটাকে জীবন থেকে হারিয়েছি। মৌসি আবারও বলল, মুন্না ভাইয়া কি একবারও কল দেয়নি আপু? না গো, সে আছে শান্তির খোঁজে। একজনকে খুব ভালোবাসে, তার সাথে সে ভালো থাকতে চায়। তোমার মতো মানুষ জীবনে পেয়েও অন্য কোথাও কোনো পুরুষ শান্তির খোঁজে যেতে পারে? পারে গো, কেউ ভালো থাকতে চাইলে তাকে ভালো থাকতে দিতে হয়। আজীবন ভালো থাকুক। আমার একটুও ভালো লাগছে না আপু। পাগলি একটা। দেখো আমি কেমন শক্ত হয়ে গেছি, তুমি কষ্ট পাচ্ছ কেন? আমি তোমাদের নিয়েই ভালো থাকবো। মৌসি হঠাৎ করে হু হু করে কেঁদে উঠল। তার আফিয়া আপু কষ্ট পাচ্ছে সে জানে, কিন্তু মেয়েটা কাউকে বুঝতে দিচ্ছে না। আফিয়ার মুখের দিকে তাকিয়ে মৌসির বুক ফেটে যায়। সামনে লুবনাদের বিয়ের দিন ফেলবে হয়তো, কিন্তু এই সময়ে কারো মনের অবস্থা ভালো নাই। মৌসি নাক টেনে ফুপিয়ে কাঁদছে। আফিয়া একটু একটু করে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছে, নিজেকে শক্ত হিসেবে বাড়ির সবাইকে দেখাতে চাচ্ছে, কিন্তু এই মৌসি ঠিকই তার মনের খবর বুঝে নিজেও কষ্ট পাচ্ছে। আফিয়া মৌসির মাথায় হাত বুলিয়ে দিয়ে আড়ালে নিজের চোখের পানি মুছে নিল। লুবনারা গতকাল সারাদিন তাহসিনদের বাড়িতেই ছিল। আফিয়াকে সবাই নিজেদের মতো করে বুঝিয়েছে। আফিয়া চুপচাপ বসে সবার কথা শুনেছে, আর নিজের কথা দ্বারা সে ভালো আছে এইটাই সবাইকে বোঝানোর চেষ্টা করেছে। লানাফ অল্প কিছুদিনের জন্য এসেছে, তাকে আবার ফিরতে হবে। লুৎফর মির্জা এবারই বিয়ে দিয়ে দিবেন ভেবেছিলেন, কিন্তু বাড়ির এমন একটা পরিস্থিতিতে সবাই থমকে গিয়েছে। আফিয়াকে এটা সামলাতে হবে। নিজের জীবনের একটা বিশ্রী ঘটনার জন্য সুন্দর কিছুর শুরুতে বাধা হতে পারে না সে। তাই আফিয়াই লানাফদের বিয়ের ব্যাপারটা নিয়ে কথা এগোনোর জন্য তাহসিন আর মৌসিকে বলল। বিকেলের দিকে লুবনা লানাফকে নিয়ে চন্দিমা উদ্যানে হাঁটছে। একটু আগেই বৃষ্টি হয়ে গিয়েছে। বৃষ্টির পানিতে প্রকৃতি যেন নতুন রূপে সেজেছে, গাছপালা সতেজ লাগছে। এই জায়গাটা লুবনার খুব প্রিয় একটা জায়গা। মাঝে মাঝে এখানে বসে সে চুপচাপ বসে থাকতো। বসে বসে লানাফের কথা ভেবেই এক বিকেল পার করে দিত। আর আজ সেই লানাফ তার পাশে দাঁড়িয়ে আছে, সব তার ভাবনার বাইরে। এই মেঘলা দিনটা তাকে মোহনীয় একটা বিকেল উপহার দিল।
লানাফের হাত ধরে লুবনা ঘুরিয়ে দেখালো। আইসক্রিম খেলো, বাদাম নিল, ঝালমুড়ি খেলো। ঝালমুড়িটা একবার মুখে নিয়ে ঝালের পরিমাণ বেশি দেখে লানাফ আর খেলো না, ঢক ঢক করে পানি পান করলো। বাঙালি যে কোনো খাবার আগে মুখে দিতে গিয়ে লানাফ ভয় পাচ্ছে। মোন্তাহা বেগম লানাফের জন্য একদম ঝালবিহীন খাবার রান্না করে দিচ্ছেন, তাহমিনাও ঝাল কম দিচ্ছেন। এইভাবেই দিনগুলো যাচ্ছে। লানাফ আর 10 দিন বাংলাদেশে আছে। সামনের সপ্তাহে তাদের বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। এইদিকে রশনির পরীক্ষা শুরু। সামনের সপ্তাহে বেশ কয়েকদিন পরীক্ষার গ্যাপ আছে। বিয়ের তারিখটাও তার মধ্যেই পড়েছে। এজন্যে রশনি একটু খুশিই হলো। তাহমিনা চৌধুরীর সবার মুখ ভার, ভেতর ভেতর একটা কষ্ট বয়ে বেড়াচ্ছে সবাই। এই বিষয়ে কথা বলতে গেলেই আফিয়ার কান্না পাচ্ছে, তাই যত পারছে এই মুহূর্তে এই ঘটনা এড়িয়ে চলতে চাচ্ছে। লুবনাদের বিয়েটা না কাটা পর্যন্ত আফিয়া স্বস্তিতে রুমের দরজাটাও বন্ধ করতে পারছে না। আফিয়া ঠিক আছে বোঝাতে চাচ্ছে, তারপরও মায়ের মন সবসময় খারাপটাই ভেবে নিচ্ছে। আজ রশনির পরীক্ষা ছিল। তন্নিকে রশনি নিজের পরিবারের একজনই মনে করে, সব কিছু শেয়ার না করলে তার চলে না। পরীক্ষা শেষ করে বের হয়ে দুজনে হাঁটছিল। রশনি তন্নিকে তার আফিয়া আপুর কথাটা যেই বলতে যাবে, তখনই রশনি হঠাৎ করে সামনে চোখে পড়ল মুন্না একটা মেয়ের হাত ধরে সামনের দিকে হেঁটে যাচ্ছে। যত সম্ভব মেয়েটা পরীক্ষার্থী। পরীক্ষার হলে ঢোকার আগে মেয়েটাকে রশনি একবার দেখেছে। রশনি সেদিকেই তাকিয়ে রইল। এদিকে মুন্না বাইকে করে মেয়েটাকে নিয়ে চোখের আড়াল হয়ে গেল। তন্নি রশনির দৃষ্টি বরাবর তাকিয়েছিল। তন্নিও মুন্নাকে দেখল, তারপর রশনির দিকে তাকিয়ে বলল, মুন্না ভাইরা, আফিয়া আপু, ননদ কি আমাদের সঙ্গে পড়ে? রশনি মাথা নাড়িয়ে বলল, তাহলে মেয়েটা কে? আমিও জানি না, চিনতে পারলাম না, কিন্তু একটা ঘটনা ঘটেছে। তন্নি উৎসুক চাহনি নিয়ে শুধালো, কি হয়েছে? রশনি হাঁটতে হাঁটতে পুরো ঘটনা তন্নির সাথে বলল। তন্নি আতকে ওঠা কণ্ঠে বলল, কি বলছিস? হ্যাঁ রে, বাড়ির সবাই খুব চিন্তিত। ওইদিকে লানাব ভাইয়াও চলে যাবে, আর 10 দিনের মতো আছে। লানাব ভাইয়াদের বিয়ের তারিখ ঠিক করেছে, সবার মন খারাপ। এর মধ্যে বিয়ে, বাড়ির পরিস্থিতি ভালো না। আফিয়া আপু কত ভালো জানিস তো, আপুর সাথে এমন হলো। আমার মনে হচ্ছে ওই মেয়েটাই সেই মেয়ে। তন্নি ভাবুক হয়ে বলল, হতে পারে। পরের পরীক্ষাতে দেখছি, দাঁড়া। আমার আপুর জীবনটা এলোমেলো করে দেওয়া না, তার খেসারত ও দিতে হবে। তন্নি রশনির কাছ থেকে বিদায় নিয়ে মনটা খারাপ করে বাড়ি ফিরল। বাড়ি ফিরে তন্ময়ের ফোনে কল দিল। তন্ময় কল রিসিভ করলো না। তন্নি ফোন রেখে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে দেখলো তন্ময় কল দিয়েছে। সূর্য অস্ত গিয়েছে। প্রকৃতির আলো ম্লান হয়ে কৃত্রিম আলোয় ঝলমল করছে পুরো শহর। তন্নি রুমে এসে হাতে তোয়ালে নিয়ে তন্ময়ের কল রিসিভ করলো। প্রকৃতির ম্লান আলোয় মতোই তন্নির মনটাও আজ বিষণ্ণ। রশনির থেকে শুনে আসা পুরো ঘটনাটা তন্নি তন্ময়কে বলল। তন্ময় পুরোটা শুনে 2 হাতে মাথা চেপে ধরে চুপচাপ অনেকক্ষণ বসে রইল। তার মস্তিষ্ক বলছে আফিয়ার আজ এমন অবস্থার জন্য সেই দায়ী। মেয়েটাকে সেদিন ওইভাবে ফিরিয়ে না দিলেও পারত। গোটা পরিবারের কাছে সে মনে হয় শুধু ভালো সেজেই থাকতে চেয়েছিল। তা না হলে তার ভালোবাসাকে ছেড়ে সে কিভাবে থাকতে পারলো? সে কি পারতো না দুনিয়ার মানুষকে একদিকে রেখে তার ভালোবাসা জয় করে নিতে? না, তার কাছে বন্ধুত্বটাই সব কিছুর ঊর্ধ্বে ছিল। তার মস্তিষ্কের সাথে প্রশ্নের খেলা চলছে। নিজেই নিজের কাছে হেরে যাচ্ছে যেন। সে তো আফিয়ার ভালোই চেয়েছিল। তার কোনো জব ছিল না। জব হবে এমন নিশ্চিত কোনো দিকও তার জানা ছিল না। বাইরে যাওয়া হবে কি না এটাও শিওর ছিল না। এত দোটানার মধ্যে কি করতো সে? কোন মুখেই বা তাসিনের সামনে গিয়ে দাঁড়াতো? একটা জব থাকলে না হয় বুক ফুলিয়ে দাঁড়াতে পারত। দরকার হলে আফিয়াকে সে ভিক্ষা চেয়ে নিত। কিন্তু যেই সময়ে আফিয়ার বিয়ের কথা উঠল, সে সময় তন্ময় একদম নিরুপায় ছিল। তন্ময় ফোনটা হাতে নিয়ে আফিয়ার নম্বরে কয়েকবার ডায়াল করেও কেটে দিল। ফোন দিয়ে কী বলবে সে? কত রকম চিন্তা তার মাথায় আসছে। কিছুক্ষণ পর এত চিন্তা ভাবনা বাদ দিয়ে আফিয়ার হোয়াটসঅ্যাপে তন্ময় কল দিল। কিন্তু তন্ময়কে নিরাশ করে আফিয়া তন্ময়ের কলটা কেটে দিল। তন্ময় দ্বিতীয়বার আর কল দিল না। ফোনটা পাশে রেখে জানালার বাইরে উদাস হয়ে তাকিয়ে রইল। রোশনি পরীক্ষা দিয়ে বাড়ি এসেই মৌসির রুমে গিয়ে মুন্নার ঘটনাটা মৌসিকে বলল। তখন তাসিনও রুমে ছিল। সেই সময় আফিয়াও মৌসির কাছে একটা কথা বলতে আসছিল। আফিয়া মৌসিদের রুমে ঢুকতে গিয়ে রশনির বলা কথাগুলো শুনতে পেল। আফিয়ার ভেতরে ঢুকলো না। তার বুকের ভেতর সব সময়ের জন্য অসহ্য একটা ব্যথা রয়ে যায়। এতদিন তো মুন্নার সব কাণ্ড শুধু সে জানতো,
আর এখন বাচ্চারাও তার কাহিনী দেখে এসে বাড়িতে বলে আফিয়ার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করে। কিন্তু যে অন্যায় করে তার কিছু হয় না, সামান্য লজ্জাটাও তার করে না। কেউ দেখে ফেলার ভয় নেই, কেউ জেনে ফেলার ভয় নেই, কোনো কিছুই এখন আর সে পরোয়া করে না। কিন্তু আফিয়া সেখানে আর না দাঁড়িয়ে নিজের রুমে চলে আসলো। সহ্য না হলেও যতদিন এই পৃথিবীতে আছে সব কিছু সহ্য করে যেতে হবে তাকে। লুবনা, লানাফ আর মৌসি বিয়ের শপিং করছে, সাথে মাহিম, নিশান আর বডিগার্ড আছে। নসীন আর রশনি ভিন্ন ফ্লোরে আছে, তারাও কেনাকাটা করছে। লুবনা আর মৌসি বেনারসি দেখছে। লানাফ, মাহিম, নিশান চুপচাপ বসে আছে আর মাঝে মাঝে সময় দেখছে। নিশান সময় দেখে বলল, দেখো দুপুর বিকেল রাত শেষ হয়ে ভোর হয়ে যাবে, তবুও কেনাকাটা অর্ধেক হবে না। আগ মৌসিপুর সঙ্গে শপিংয়ে আসতাম, ড্রেস কিনতে এসে শুধু ঘুরে ঘুরেই এক বেলা কাটিয়ে দিত। পরের বেলায় একটা ড্রেস নিত, তারপরের বেলায় আরেকটা। কিন্তু বাড়ি ফেরার আগ মুহূর্ত ঠিক 5 থেকে 10 মিনিটের মধ্যে 8-10টা ড্রেস নিয়ে ফেলতো। শেষ মুহূর্তেই এসে যতগুলো ড্রেস নিত সেইগুলো আগ নিয়ে ফেলতে সময় নষ্ট হতো না। তারপর থেকে আপুর সঙ্গে শপিংয়ে আসা ছেড়ে দিয়েছিলাম, আজ আবার ফেসে গিয়েছি। নিশানের কথায় মৌসি চোখ পাকালো আর লুবনা ফিক করে হেসে ফেলল। লানাফ এদের বাংলা কথা বোঝে না, তাই অসহায়ের মতো তাকিয়ে থাকলো। নসীন আর রশনি কেনাকাটা শেষ করে মসজিদের কাছে আসলো। নিশান নসীনকে বলল, আজ আল্লাহ সহায় হয়েছেন, এদিকে তো শেষ হলো। আমি আর মাহিম কিছু খেয়ে আসি, আর অপেক্ষা করতে পারছি না। মৌসি নিশানকে ডেকে বলল, লানাফকে নিয়ে যাও, হেঁটে আসুক। মৌসি এদের বকবকানিতে ঠিকভাবে পছন্দ করেই উঠতে পারছিল না। ওরা যেতেই মৌসি আর লুবনা মনোযোগ দিয়ে শাড়ি দেখল। বিয়ের বেনারসি পছন্দ করা হলে বাড়ির সবার জন্য শাড়ি নিল। শাড়ির কালেকশনগুলো এত দারুণ, যেটা দেখছে সেটাই মৌসির পছন্দ হয়ে যাচ্ছে। মৌসি আলাদা করে নিজের জন্যও কয়েকটা শাড়ি নিয়ে নিল। এর মধ্যে লেমন কালারের জামদানি শাড়িটা তার খুবই পছন্দ হলো। একই রকমের দুটো জামদানি নিয়ে নিল। তারপর লানাফের জন্য কেনাকাটা শেষ করে বাড়ি ফিরল। নসনের একটু কাজ আছে বলে আগেই বেরিয়ে আসছিল। এখন কয়েকদিন বাড়ি থেকে বের হতে পারবে না, তাই পরাগের সাথে আজ দেখা করে যাবে। পরাগ সেই গলিতেই বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। দূরে নসীনকে আসতে দেখে সে নসীনের দিকে এগিয়ে আসলো। পরাগকে দেখা মাত্রই নসীন মিষ্টি করে হাসলো। দুজনে একটা গলি দিয়ে হাঁটছিল। একটা বাড়ির প্রাচীরে বেয়ে রাস্তার প্রান্তে ঝুলেছিল মাধবীলতা। নসীন পাড়ার জন্য হাত উঁচু করছিল, কিন্তু সে হাতে পাচ্ছে না। পরাগ নসীনের পেছনে দাঁড়িয়ে নসীনের কাঁধের উপর দিয়ে হাত বাড়িয়ে একগুচ্ছ মাধবীলতা ফুল পেড়ে দিল। নসীনের মুখে একগুচ্ছ মাধবীলতার মতোই সুমিষ্টি হাসি ফুটে উঠল। পাশেই একটা দোকান দেখে পরাগ দোকানে গিয়ে কিছু চকলেট নিল। চকলেটগুলো নসীনের হাতে দিয়ে নসীনকে বলল, আগামীকাল গ্রামের বাড়ি যাব, 2 দিন থাকতে হবে হয়তো। নসীন চকলেট খেতে খেতে বলল, তাই বলে কি তোমার মন খারাপ হচ্ছে? 2-3টা দিন আমার ফুলকে আমি দেখতে পারবো না, একটু তো মন খারাপ হবেই। তুমি গ্রামের বাড়িতে না গেলেও দেখা হতো না। আমি 2-1 দিন বাড়ি থেকে বের হতে পারবো না। পরাগ কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে বলল, কেন? তোমাকে লানাত ভাইয়ের কথা বলেছিলাম না, লুবনা আপুর সঙ্গে ভাইয়ের বিয়ে ফিক্সড হয়ে গিয়েছে। আমাদের বাড়ি থেকে ছেলে পক্ষ হিসেবে সবাই লুবনা আপুদের বাড়িতে যাবে। আয়োজন শুরু হয়ে গিয়েছে অলরেডি। ডেকোরেশনের কাজ শুরু হতে দেখে এসেছিলাম। আগামীকাল গায়ে হলুদ, পরশু বিয়ে। তাহলে তো দেখছি ভালো সময় গ্রামে যাচ্ছি। তবে দ্রুত ফিরে আসবা। আর হ্যাঁ, গত পরশু তোমার হাতে সিগারেট দেখেছি কিন্তু। পরাগ অবাক হয়ে ভ্রু কুচকে বলল, কখন? আমি ভার্সিটিতে যাচ্ছিলাম, রিকশায় ছিলাম। সাবধান কিন্তু। কমিয়ে দিয়েছি তো। ছেড়ে দিতে হবে প্রিয়। চেষ্টায় আছি। আর যেতে হবে, বাড়িতে কিছু কাজ আছে। এগিয়ে দিই? না, আজ তারা আছে, রিকশা নিয়ে চলে যাব।
পরাগ একটা রিক্সা ডেকে নওশিনকে তুলে দিয়ে বাড়ির পথে হাঁটা ধরল। পরাগরা দুই ভাই বোন, বোনটা ছোট। পরাগের বাবা একজন পুলিশের ঘরেই বখাটের সন্তান। বাবা মায়ের জন্য পড়াশোনাটা কন্টিনিউ করতে হয়েছে তাকে। রেজাল্ট তার খারাপ হয় না, হবে নম্র ভদ্র লোক দেখানো ভাবে সে চলতে পারে না। অগোছালো ভাবটা তার পা থেকে মাথা পর্যন্তই আছে। এলোমেলো বেশে ঘুরতেই তার ভালো লাগে। পরাগ মাঝে মাঝে ভাবতো নরসিংদের মতো একটা গোছালো মেয়ে কি দেখে তার মায়ায় পড়ল। মাঝে মাঝে তবদা খেয়ে দিন রাত এক করে ভাবনায় বিভোর থাকতো সে। কিন্তু সময়ের সাথে সাথে নওশিন সব ভাবনা দূর করে দিয়ে তাকেও মায়ায় ফেলে দিয়েছে। এখন আর বাড়ি ফিরতে মধ্যরাত করে না। বন্ধুদের সঙ্গে আড্ডা এখনও চলে, তবে সেটা আর অধিক সময় ধরে না। আগে ক্যারিয়ার নিয়ে তার ভাবনা ছিল না, আর এখন ক্যারিয়ার নিয়ে তার অনেক ভাবনা। জবের জন্য সে এখন ইন্টারভিউ দেয়, বাবাকে জবের বিষয়ে জিজ্ঞেস করে। পুরো ভিন্ন একটা জগতের মানুষ হয়ে গিয়েছে সে। শেখ বাড়ি সেজেছে নানান রঙের আলোয়। ডেকোরেশনের কাজ গতকাল সম্পূর্ণ করেছে। মৌসি একটা বাসন্তী রঙের সালোয়ার কামিজ পরেছে। আফিয়া, নওশিন, রশনি আখিদের জোর করে শাড়ি পরিয়ে দিয়েছে। আফিয়ার কথায় সবাই সুন্দর করে সেজেছে, মজা করছে। তাসিন দুপুরে পার্টি অফিস থেকে ফেরার পথে তন্নিকে নিয়ে আসলো। রশনি আসার জন্য আগে থেকেই বলেছিল, কিন্তু তন্নি আসছিল না। তন্নির মা একটু অসুস্থ, তার উপর পরীক্ষা চলছে, এইসব ভেবে সে আসতে চাচ্ছিল না। কিন্তু তাসিন যাওয়াতে তাকে আসতেই হলো। তিহানের সাথে 2 দিন আগে তার ঝগড়া হয়েছে, এখনও ঠিকভাবে কথা বলেনি। ঝগড়ার টপিক হলো তিহান কেন আফিয়া আপুর বিষয়টা তন্নিকে জানায়নি। কিন্তু তিহানের কথা, পরীক্ষার মাঝে মন খারাপের কথা শেয়ার করে তন্নির পরীক্ষাটা খারাপ করতে চায়নি সে। কয়েকদিন পরই বলতো। এই নিয়েই দুজনের মধ্যে রাগারাগি চলছে। তাসিন যখন যায়, তন্নি তখন রান্না করছিল। তাসিন যাওয়ার পর কোনো রকমে মায়ের আর তার জামা কাপড় গুছিয়ে নিয়ে চলে এসেছে। এখানে এসে গোসল করলো। গোসল করে ছাদে জামা কাপড় মেলতে গিয়ে দেখলো তিহান, আফিয়া, রোশনি, বিহান ছাদে দাঁড়িয়ে আছে। ছাদের রং খেলা হবে, তাই কোন ছাদে খেলে ভালো হয় সেটাই দেখছে। মসজিদের চেয়ে তাসের ছাদে জায়গা বেশি, তাই এই বিষয়টা নিয়ে ছাদ দেখছিল আর কথা বলছিল। তন্নিকে দেখে তাসিন আর চোখে তাকালো, আর আফিয়া ওই সময়ে নামার জন্য সবাইকে বলতে যাচ্ছিল। তিহানের আর চোখে তাকানো দেখে কাজ আছে বলে আফিয়া আরও দ্রুত রোশনি, বিহানদের নিয়ে নিচে নেমে আসলো। তিহান প্রথমে 2 পা কদম দ্রুত পা ফেলে নামার জন্য আসলেও পরবর্তীতে থেমে যায়। তন্নি জামা কাপড়গুলো মেলে দিয়ে সিঁড়ি ঘরে আসতেই দেখলো তিহান দাঁড়িয়ে আছে। তিহানকে দেখে সেও থমকে দাঁড়িয়ে পড়ল। চারপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। তিহান হঠাৎ করে কান ধরে সরি বলল। তন্নি চারিদিকে তাকিয়ে নিচু স্বরে বলল, এগুলো কি হচ্ছে? বললাম তো সরি। কিসের জন্য সরি বলা হচ্ছে? গত রাতে মেয়েদের মতো করে ঝগড়া করার জন্য। তন্নি ভ্রু কুচকে বলল, মেয়েদের মতো মানে? তিহান হালকা কেসে বলল, কিছু না, আজ ঝগড়া করব না, প্রমিস। আচ্ছা। তন্নি নিচে নেমে যাচ্ছিল। তিহান তন্নির হাত ধরে বলল, লাভ ইউ বলো না প্লিজ, 2টা দিন ধরে শুনিনি। আরো 2টা দিন যাক, পাগলা হয়ে যাব। পাগলকে শখের পুরুষ বানাবো, তাও কোনো ঝগড়ুটেকে না। তিহান মুখটা কাচুমাচু করে ফেললো, আর তন্নি মুখটা আড়াল করে মুচকি হেসে নিচে নেমে আসলো। লুবনা হলুদের সাজে স্টেজে বসে আছে। লুবনাকে চমকে দিতে সন্ধ্যার পর মৌসি লানাফকে নিয়ে মির্জা বাড়িতে এসেছে। লানাফের গায়ে সাদা পাঞ্জাবি। প্রথমে লানাফও জানতো না মৌসি লুবনার কাছে নিয়ে আসবে। লানাফ রাস্তাঘাট ভালো করে চেনে না, তার কাছে মনে হয় সব রাস্তা একই। তার উপর রাত হয়ে গিয়েছে, এজন্য আরও ধারণা করতে পারেনি সে। লুবনাদের বাড়ির কাছাকাছি আসতেই তখন সে বুঝতে পেরেছে মাহিম ড্রাইভ করছে। মৌসি তার পাশে বসে আছে, আর পেছনে লানাফ, নওশিন আর নিশান বসেছে। পেছনের গাড়িতে রোশনি, তিহান, তন্নি, বিহান, আঁখি আছে। লুবনা লানাফকে পাঞ্জাবিতে আজ প্রথম দেখছে। লানাফ কাছাকাছি আসতেই লুবনা মিষ্টি করে হেসে নিচু স্বরে বলল, রাজপুত্র লাগছে। হলুদের সাজে লুবনাকে দেখে লানাফ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে। এত মিষ্টি লাগছে, লানাফ চোখ ফিরাতেই পারছে না। পুরো অন্যরকম একটা লুক। লানাফ লুবনার দিকে একটু ঝুঁকে পড়ে পড়ল। হুর পরি লাগছে।
লুবনা মুচকি হাসল। মৌসিরা সবাই লানাফ আর লুবনার সাথে ছবি তুলল। মৌসি তাসিনকে কল করছিল, কিন্তু তাসিন ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দিয়েছিল। এজন্য মৌসির একটু মন খারাপ ছিল, কিন্তু কয়েক মিনিটের মধ্যে মৌসির মন খারাপ কুকুরের ন্যায় উড়ে গেল। তাসিনও এখানে হাজির হয়েছে, সঙ্গে আছে আফিয়া। এখানে সবাই একত্র হয়ে সুন্দর কিছু সময় কাটালো। আড্ডা, নাচ, গান সব মিলিয়ে আসর জমলো দারুণ। লুৎফর মির্জাও সবটা দারুণ উপভোগ করছেন। লানাফের সাথে কয়েকদিন থেকে গল্পগুজব করে তারও খুব ভালো লেগেছে, তাই মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। মন থেকেই লানাফকে মেনে নিয়েছেন তিনি, নিজের মনেও জায়গা দিয়েছেন। মির্জা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে তাসিনরা বের হলো। এবার তাসিন মৌসিকে নিয়ে আগে বের হয়ে গেল। বাকি দুটা গাড়িতে বাকিরা বাড়ি চলে যাবে। মৌসি আফিয়াকে নিজেদের গাড়িতে চলে আসার জন্য বলেছিল, কিন্তু আফিয়া রশেদের সাথে আসবে বলে ওদের সাথেই থেকে গেল। তাসিন ড্রাইভ করে শহরের বাইরে আসলো। জানালা দিয়ে শীতল বাতাস আসছে। তাসিন এক হাতে মৌসির হাতটা ধরে আছে আর এক হাতে ড্রাইভ করছে। রাস্তা পুরো ফাঁকা। একটু দূরেই একটা মামা ঝালমুড়ির ভ্যান নিয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি বিক্রি করছেন। মোটামুটি ভিড় আছে। তাসিন গাড়ি সাইড করে রেখে মুখে মাস্ক পরে ঝালমুড়ি নিয়ে আসলো। মৌসি গাড়ি থেকে নেমে গাড়ির সামনে দাঁড়ালো। ঝালমুড়িটা তাসিনের হাতে। সেখান থেকে একটু একটু করে নিয়ে মৌসি ঝালমুড়ি খাচ্ছে। এই মামা ঝালমুড়িতে আচারের তেল দেয়। ঝালমুড়িটা খেতেই ভিন্ন একটা স্বাদ, সাথে ঝালও দিয়েছে প্রচুর। মৌসি ঝাল খেয়ে চোখ মুখ কুচকে নাক টেনে বলল, এই ঝালমুড়িটা লানাফকে খাওয়াতে হতো, বেচারা নাকের পানি চোখের পানি এক করে ফেলতো। লোকেশন দিয়ে আসতে বলি? না, আজ অনেকটা রাত হয়েছে, আর কাল অনেক ধকল যাবে, আজ থাক। এবার কি করবা? আইসক্রিম খাবো, প্রচুর ঝাল। সামনেই একটা ফাস্টফুডের দোকান দেখতে পেয়ে তাসিন সেখান থেকে আইসক্রিম নিয়ে এসে মৌসিকে দিল। মৌসি আইসক্রিম খেতে খেতে সামনের দিকে একটু হাঁটলো। তাসিন একটু কেশে বলল, এবার কোথায় যেতে চাও বলো? বাবা, ব্যাপার কি? আজ এত ভালো হলে কি করে? তাসিন চুলগুলো ঠিক করতে করতে বলল, আগে খারাপ ছিলাম নাকি? আগেও ভালো ছিলে, যখন যেখানে বলতাম নিয়ে যেতে, আর এখন 5 দিন আগে থেকে বলেও হয় না। বুড়ো বয়সে প্রচুর ঘুরবো বউ। হাতে লাঠি নিয়ে ঠুং ঠ্যাং করে ঘুরতে বের হব। তার আগে যাব। কাজ একটু গুছিয়ে নেই। সামনের মাস পর্যন্ত অস্ট্রেলিয়া যেতে পারে। আগে থেকে কথা দিয়েছি না, তবে আমি গেলে তুমিও যাচ্ছ, মাস্ট। মৌসি আইসক্রিম মুখে নিয়ে বলল, গত বছর একটা শুটে অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম, খুব কম সময়ের জন্য। সেইভাবে সময় নিয়ে ঘুরতেই পারিনি। এক অভিনেতা অসুস্থ হয়ে যায়, দ্রুত শুটিং শেষ করতে হয়েছিল। তাসিন এদিক সেদিক তাকিয়ে বলল, এবার ফেরা যাক, ক্লান্ত লাগছে। মৌসি ও হু বলে গাড়িতে উঠে বসলো। যেতে যেতে মৌসির মাথায় একটা কথায় ঘুরপাক খেতে লাগলো। তাসিন তার শুটিংয়ের ব্যাপারে কোনো কথা মনোযোগ দিয়ে শোনে না, কোনো আগ্রহ দেখায় না। এদিকে ডিরেক্টর আজমল সাহেবও এইমাত্র মৌসির ফোনে মেসেজ পাঠিয়েছে। মৌসি যেন দ্রুত তার সঙ্গে যোগাযোগ করে, বাকি শুট দ্রুত শেষ করতে হবে। প্রডিউসার চাপ দিচ্ছেন। মৌসি একবার ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছে, তো আরেকবার তাসিনের দিকে তাকাচ্ছে। কি করবে সে? ঘণ্টাখানেক হলো ভোরের আলো ফুটেছে। পাখির কিচিরমিচির শব্দ কিছুটা কমে এসেছে। বাবুর্চিরা রান্নার কাজ শুরু করে দিয়েছেন। লুৎফর মির্জা সবটা ঘুরে ঘুরে দেখছেন। কোনো কিছুতে ত্রুটি চান না তিনি, তাই নিজে চারদিক দেখাশোনা করছেন। সঙ্গে আহসানুল চৌধুরী আর লুবনার বাবা সঙ্গ দিচ্ছেন। চৌধুরী বাড়ির বড়রা সকালের দিকেই চলে এসেছেন। মুনতাহা বেগমের পরিবার একেবারে দুপুরের বর নিয়ে হাজির হবেন। বিয়ের বাড়ির আমেজ একদিকে, কাঁচা ফুলের মিষ্টি গন্ধ আরেকদিকে নানা পদের রান্নার ঘ্রাণ। বাড়ি ভর্তি মানুষের হই হুল্লোড়। লুৎফর মির্জা তার এলাকার বাল্যকালের বন্ধুদেরও দাওয়াত করেছেন। সবাই আগে ভাগেই চলে এসেছে। তাদের সাথেই হেসে হেসে কথা বলছেন তিনি। লুবনা নিজের রুমে জানালার পাশে দাঁড়িয়ে লুৎফর মির্জার হাসিমাখা মুখটা দেখছে। তার সঙ্গে লুবনা নিজেও মৃদু হাসল। মৌসি হাত দুটো শাড়ির বক্স নিয়ে আফিয়ার রুমে আসলো। আফিয়া গোসল করে বের হয়েছে মাত্র। মৌসির হাতে বক্স দেখে এগিয়ে এসে বলল, বক্সে কি গো? মৌসি একটু হেসে বলল, বক্স খুলে দেখো। আফিয়া তোয়ালেটা বারান্দায় মেলিয়ে দিয়ে এসে খাটে বসে একটা বক্স খুলল। বক্স খুলে শাড়িটা দেখে মুগ্ধ হলো। শাড়িটা হাতে নিয়ে মৌসির দিকে তাকিয়ে বলল, কি সুন্দর শাড়িটা।
মৌসি শাড়িটা হাতে নিয়ে আফিয়ার কাঁধে ধরল, তারপর বলল, এবার দেখো তো কেমন লাগছে। আফিয়া নিজের কাঁধ থেকে শাড়িটা তুলে মৌসির কাঁধের উপর রেখে বলল, এতক্ষণ খুব বাজে লাগছিল, এবার দারুণ লাগছে। এই শাড়িটা তোমার জন্য নিয়েছি আপাই। আফিয়া চোখ পাকিয়ে বলল, এই শাড়িটা তোমার পরনে মানাবে, আমার পরনে একদম মানাবে না। আমি তোমার জন্য পছন্দ করে নিয়ে এসেছি। শুধু শুধু টাকাগুলো নষ্ট করো। এই দেখো তোমার পরনে কি দারুণ লাগছে। মৌসি এবার আরেকটা বক্স থেকে একই রকম দেখতে লেমন কালারের আরেকটা জামদানি বের করে আফিয়াকে দেখিয়ে বলল, দুজনের জন্যই নিয়েছি, আর এই রংটা তোমাকেও ভীষণ মানাবে। দুজন আজ একই রকমের শাড়ি পরবো। আফিয়া মলিন মুখে বলল, আমি শাড়ি পরবো না গো। কেন পরবে না আগে বলো। আফিয়া এবার পড়ল সংকটে। কেন পড়বে না, এই উত্তর কিভাবে দেবে সে? তার যে দম বন্ধ হয়ে আসে, শুধু সবার মুখের দিকে তাকিয়ে পারে না, তাই মুখে হাসি ঝুলিয়ে রাখে। তার মুখ থেকে হাসি সরলে গোটা বাড়িটাই নিস্তব্ধ হয়ে যাবে সে জানে। তার জন্য লানাফ লুবনার এই সুন্দর সময়টা সে নষ্ট করতে চায় না।